গুড ইভিনিং এভরিওয়ান। 2022 ইংরেজি এবং 2024 ইংরেজিতে এডিআরই এক্সাম হওয়ার পর থাকিয়া ব্রাকবালির মধ্যে একটা চরম হতাশজনক অবস্থা। এখানে গ্রামের কথা আসেই না, প্রত্যেকটা ব্লকের মধ্যে প্রত্যেকটা শহরের মধ্যে 2-3 জন ক্যান্ডিডেট পাওয়া যায় না যে যারা এডিআরই থার্ড গ্রেডের গ্র্যাজুয়েট লেভেল এক্সাম ক্লিয়ার করছে। অনেক পরীক্ষার্থীর কথা যে স্যার রাত্রে দিনে 24 ঘন্টা পড়াশোনা করছি, অনেক পরীক্ষার্থী হয় স্যার খাওয়া দাওয়া না করিয়া পড়াশোনা করছি, বাট এর ফলে রেজাল্ট হতাশজনক। বাট আমি তেমন কোনো রিপ্লাই দিতে পারছি না, বিকজ কারণ 2022 ইংরেজি এবং 2024 ইংরেজি নিয়ে এডিআরই নিয়ে আমি এত বেশি মাথা কামাইছি না। এই কয়েকদিন থেকে এত বেশি আমার কাছে রিকোয়েস্ট, বিশেষ করিয়া 2024 পর থাকিয়া যে স্যার আপনি এডিআরই নিয়ে কিছু করেন, আমরা কিছু সাপোর্ট করেন। তখন আমার একটা সমস্যা, আমি কোনো রিসার্চ ছাড়া, কোনো ডিপ অ্যানালাইসিস ছাড়া, ডিপ স্টাডি ছাড়া কোনো জিনিসে হাত দিই না, আমার ভয় লাগে। কারণ আমি আজকে কিছু একটা এখানে ওপেনলি অনলাইন প্ল্যাটফর্মে কিছু একটা কইমু আর পরে এটা কাজে লাগতো না, এবং এই যে পরবর্তীতে আমার যে গিল্টি ফিল হইব এটা আমি সহ্য করতে পারতাম না। সো আজকে আমার রিসার্চের 7 মাস 25 দিন এডিআরই নিয়ে আমি এমন কিছু রিসার্চ করছি। আজকে বরাকবলির প্রত্যেকজন পরীক্ষার্থী যারা মিনিমাম এইচএস কোয়ালিফাই আসো, তারা এই প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা শব্দ আমার শুনবায়, কারণ এটা এত বেশি একটা গুড নিউজ সবার কারণে। কারণ এমন কিছু নিয়ে আইসি হয়তো আজকে দিনের পুরা টোটাল আজকে আসামের মধ্যেও আস্তা রাজ্যের মধ্যে আমরা এরকম কেউ কিছু নিয়ে আইসে না যেটা আমি নিয়ে আজকে আইসি। আর এটা আমার 7 মাস 25 দিনের ফসল। এই 7 মাস 25 ডেজের মিটে এমন দিনও হয়েছে আমি যে এক নাগাতার আমি দরজা খুলিয়া যাচ্ছি, সকাল হয়ে গেছে, রাত্রে শুধু 12 ঘন্টা নয়, এক বসার মধ্যে আমি 13 ঘন্টাও আসলাম। এরকমও কেস হয়েছে এই রিসার্চটা করতে, যে রিসার্চটা আজকে আমি এখানে প্রেজেন্ট করবো সবার সামনে। বিশেষ করে যারা এডিআরই এক্সাম দিতায় নেক্সট, তারা এই ভিডিওটা দেখবায়, বিশেষ করিয়া যারা এইচএস কোয়ালিফাই আসো, হায়ার সেকেন্ডারি পাস আসো। সো কি লাগলো, কি জিনিস আমার এমন জিনিস করতে লাগলো যেটা অত দিন লাগলো, কারণ আমি আগেও কইছি যে রিসার্চ ছাড়া আমি কোনো কিছু জিনিসে হাত দিই না। সো এই রিসার্চে হাত দিয়ে আমি বুঝতে পারলাম যে এডিআরইতে কেনে এত বেশি পড়া সত্ত্বেও এত পরীক্ষার্থী কনফিউজড হয়। কেনে এটা কনফিউজড হওয়ার হাজার কারণ আছে, একটা কারণ নয়, হাজার হাজার কারণ আছে। এডিআরই এই এক্সামটা এমন একটা এক্সাম যেটা নিয়ে কনফিউজড আছে হওয়ার। ফর এক্সাম্পল, যারা এডিআরই এক্সাম দিছে বা যারা এডিআরই এক্সাম অলরেডি দিছে, বা তারা যদি আমি কোয়েশ্চন করি যে এডিআরইর মধ্যে কয়টা সাবজেক্ট আছে, কয়টা ইউনিট আছে, কোন সাবজেক্ট থেকে আমার কতটা পার্সেন্টেজ পড়িতে লাগবো, কতটা সময় কোন সাবজেক্টও দিতে লাগবো। 90% এডিআরই যারা পরীক্ষা দিছে বা যারা পরীক্ষা এখন প্রিপারেশন নেন, অনেকে এইগুলা রিপ্লাই দিতে পারতো না, আনসার দিতে পারতো না, কারণ রিসার্চ নাই, ডিপ অ্যানালাইসিস নাই। আমি তো মানে হতাশ যে এমন কিছু কোচিং সেন্টার যেগুলো অফলাইন ক্লাস নেয় এবং তারা আমার লোকাল না, এগুলো বাইরে কোচিং সেন্টার, এমনকি গুয়াহাটি বেসড কোচিং সেন্টার, যারার কাছে যারা 20,000 পর্যন্ত মানে টাকা ফিস নেয়, কিন্তু তারার কাছে এইরকম কোনো রিসার্চ মেটেরিয়ালস নাই এখানে। সো এই রিসার্চ না হইলে তো কনফিউজড হইব প্রত্যেক পরীক্ষার্থী। সো এই কি রিসার্চ আমি আজকে দেখাইবই কেন। সো এই যে আমি একটা কোয়েশ্চন করলাম না, কয়টা সাবজেক্ট আছে, কয়টা ইউনিট আছে, কয়টা সাব ইউনিট আছে, কিচ্ছু জানে না অনেকে, শুধুমাত্র ফোরের রাত দিন 24 ঘন্টা ফোরের। কীরকম ফোরের, আজকে এই ভিডিও দেখার পরে আপনারা মানে কনফিউশন তো দূর হইব, সঙ্গে একটা জ্ঞান চক্ষু খুলবো যে সত্যিকারে এডিআরই এক্সামটা অন্যরকম কম্পিটিটিভ এক্সামের মতো নয়, সিটেটের এক্সামের মতো নয়। ফার্স্ট অফ অল, এডিআরইর মধ্যে যে সিলেবাসটা দেয়, এই সিলেবাসটা তো এক্স্যাক্টলি এই সিলেবাসটা কোনো মাইনে নাই, কয়েকটা সাবজেক্টের নাম দিল, বাট আর কিছু নেই। কোন সাবজেক্টে কতটা মার্কস আছে এটা সরকারি সিলেবাসে মেনশন থাকে না। কোন সাবজেক্ট থেকে কোন একটা সাবজেক্টের কয়েকটা ইউনিট থাকতে পারে, কোন ইউনিট থেকে কীরকম মার্কস আছে, কোনো কিছু রিপ্লাই নাই। বাচ্চা কই থেকে পড়িত? আর যারা আমরা পড়াইবো তারা যদি এগুলো করিয়া বাচ্চারা গাইড করতে পারি না, তে আমি কোচিং দেওয়ার দরকারটা কিনা। এই কারণে আমি লাস্ট 2 ইয়ার্স আমি এডিআরইর মধ্যে হাত দিছি না। বাট আজকে এডিআরইর মধ্যে আমি আজকে দেখাইমু এই এডিআরইর মধ্যে কয়টা সাবজেক্ট আছে। এই টেবুলটা ভালো করিয়া মন দিয়ে স্ক্রিনশট মারিয়ে রাখো। হ্যাঁ, এই টেবিলটা দেখো, এডিআরইর একদম আমি মনে করি এই বছর এডিআরই বরাকবলির মধ্যে অনেক কিচ্ছু হইব। কারণ ফার্স্ট অফ অল এডিআরই নোটিফিকেশন দিছে না এখন তাকিয়া, এইরকম একটা মানে ম্যাটার নিয়ে আমি আইসি সামনে। আর এই ভিডিওটা যারা দেখবা, যারা শেয়ার করবা, এর ফলে দেখবা আমি আশা রাখি এই বছর এডিআরই 3 মধ্যে বরাকবলির মধ্যে একটা অনেক ভালো রেজাল্ট হইব। এবং আমি মনে করি এই রিসার্চটা অনেকের কাজ দিব, যারা কোচিংয়ের সঙ্গে জড়িত আছে, অনেক অলরেডি যারা কোচিং করারও অনেক বিভিন্ন স্থানে, তারা এটা অনেক বেশি ফায়দা দিব আমার এই রিসার্চটা। কারণ এই দেখো, ফার্স্ট অফ অল এডিআরইর মধ্যে আমি অ্যানালাইসিস করছি 2টা কোয়েশ্চন পেপার, মানে যেটা অলরেডি যে 2টা হয়েছে 2022 এবং 2024 গ্রেড 3 এর
যে পেপার 3 এবং পেপার 4 এইচএস লেভেল এবং গ্রাজুয়েট লেভেলটা। তখন আমি কেন পাইছি কয়টা সাবজেক্ট, এই দেখো একটা সাবজেক্ট, হ্যাঁ আসাম জিকে, ইকোনমি 2টা, ইংলিশ 3টা, জিওগ্রাফি 4টা, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 5টা, হিস্ট্রি 6টা, ম্যাথমেটিক্স 7টা, এরপরে পলিটি 8টা, রিজনিং 9টা, স্পোর্টস 10টা। প্রত্যেকটা সাবজেক্টটা কি কম হোক বেশ হোক কোয়েশ্চন এডিআরি এক্সামও আসে। এখন বাকি থাকলো এই সাবজেক্টগুলা কয়টা পার্ট আছে। ফর এক্সাম্পল এখানেও যদি আমরা যাই হিস্ট্রির মধ্যে, এখানে 3টা পার্ট আছে, একটা আছে আসাম হিস্ট্রি, একটা আছে ইন্ডিয়ান হিস্ট্রি, একটা আছে ওয়ার্ল্ড হিস্ট্রি। এটা তো প্রথমে সাবজেক্টের কথা কইলাম, এরপরে তো আবার বুঝতে লাগবে কোনটা কত সময় আমি পড়তাম। এরপর এইরকম জিওগ্রাফি এইরকম সেম আসাম বা ইন্ডিয়ান, এরপরে ওয়ার্ল্ড জিওগ্রাফি, এইভাবে মোটামুটি পার্টস আছে এখানে। হ্যাঁ টোটাল 30 পার্টস আছে, 10টা সাবজেক্ট আছে, অলমোস্ট 30 পার্টস আছে। ইউনিটসের হিসাবে যদি যাই যে আসাম জিকে আমার টোটাল 12টা ইউনিটস কভার করলে মোটামুটি হয়ে যায় বা এক্সামে কভার করে। ইকোনমি 8টা ইউনিটস আছে, ইংলিশে 9টা ইউনিটস, জিওগ্রাফি 13 ইউনিটস, এইরকম জিকে 9, 14, 16, এইভাবে টোটাল 112টা ইউনিটস কভার করলে মোটামুটি একজন এডিআরির পরীক্ষার্থীর কারণে সেফ। 112টা ইউনিট আছে টোটাল। এরপরে যদি আমরা যাই ইউনিটে থামলে হবে না, সাব টপিক, প্রত্যেকটা ইউনিটের এক একটা সাব টপিক আছে। এইরকম যদি আমরা যাই আসাম জিকের মধ্যে 12টা যে ইউনিট আছে তার মধ্যে 32 সাব টপিক আছে, এইরকম 17 সাব টপিক আছে ইকোনমিক, এরপরে এইরকম 53 আছে জিওগ্রাফিতে সাব টপিক, এইরকম টোটাল সাব টপিক আছে 339, 339টা সাব টপিক আছে। এরপরে প্রত্যেকটা সাব টপিকের আন্ডারে মাইক্রোটপিক্স কভার করতে লাগবো। এই মাইক্রোটপিক্স আছে 451টা, 451 মাইক্রোটপিক্স আছে। সো এই ম্যাটারগুলা ফার্স্ট অফ অল বুঝতে লাগবো। এই দেখো যে মাইক্রোটপিক যদি আমরা কম্প্যারিজন করি তো দেখা যায় হিস্ট্রির মধ্যে 138টা মাইক্রোটপিক আছে, হ্যাঁ। আর এখানে দেখো এই যে জিওগ্রাফির মধ্যে 69 মাইক্রোটপিক্স আছে। এখন এই জায়গার মধ্যে বেজাল দা গ্রেট, এই জায়গার মধ্যে এর মানে বোঝা গেল যে আমার হিস্ট্রিটা পড়িতে লাগবে সবচেয়ে বেশি। এখন যারা মনে করতে ভিডিওটা দেখলায় যে 138টা যখন মাইক্রোটপিক্স তুমি কভার করবায় সব থেকে বেশি তো টাইম এটাই কনজিউম করবো। বাট তোমার জানা আছে যে এডিআরি 2 এবং এডিআরি 1 এবং এডিআরি 2 এ এই হিস্ট্রির থেকে কত পার্সেন্ট মার্কস আইছে তুমি জানো? জানো না। এই জানিলাও যে হিস্ট্রির থেকে আইছে অনলি 5% কোয়েশ্চন। তার মানে যদি এখন একজন পরীক্ষার্থী এই 138টা পয়েন্টও যদি 138টা পয়েন্ট কভার করে তার দেখো বাকি টোটাল 451টা মাইক্রোটপিক্সের মধ্যে 138টা মাইক্রোটপিক্সে অলমোস্ট 1/3 সময় নিব গিয়া, আর কোয়েশ্চন আর কত অনলি 5%। এইখানে সায়েন্টিফিক ম্যাটারটা হ্যান্ডেল করতে লাগবো। তো এই জায়গায় আমরা বুঝতে লাগবো যে আমি এই জায়গার কোনটা এই 138টা মাইক্রোটপিক্সের কোনটা মাইক্রোটপিক্স স্কিপ করতাম আর কোনটা মাইক্রোটপিক্স আমি পড়তাম। এইখানের মধ্যে আবার হিস্ট্রির মধ্যে আবার 3টে পার্ট আছে। আসাম হিস্ট্রির দিকে কত পার্সেন্ট কোয়েশ্চন হয়, এই যে এরপরে আমার ইন্ডিয়ান হিস্ট্রির দিকে আমার কত পার্সেন্ট কোয়েশ্চন হয়, এরপরে আমার ওয়ার্ল্ড হিস্ট্রির দিকে কোয়েশ্চন কত পার্সেন্ট হয় আমরা জানি না। এখান থেকে 5%-এর মধ্যে অ্যারাউন্ড 2% বা 2.3% হয় আসাম হিস্ট্রির থাকিয়া। বাট আমরা অনেকে টোটাল এডিআরি খতম করে দেই আসাম হিস্ট্রি পড়িতে। হ্যাঁ, তার মানে তাহলে আপনার রাত দিন 24 ঘন্টা তো আসাম হিস্ট্রি পড়া হয়, তার মানে আপনার কেমনে রেজাল্ট হইব কোনোদিন তো। কারণ 2.3% আসাম হিস্ট্রি, এখানে আসাম জিকের কথা আমি কইলাম না, অনলি আসাম হিস্ট্রির কথা কইলাম যে আসাম হিস্ট্রি আসাম জিকে আমি আলাদা করছি, এখানে আসাম জিকে এখানে আলাদা আছে। সো এই যে আসাম জিকে আলাদা আছে। সো এই যে কথাটা হইলো আমার পয়েন্টটা মনে রাখতে লাগবে এই জায়গার মধ্যে যে আমি কিরকম এইটাই কেন বেজাল, এইখানে ঝামেলা যে তুমি কেন 138 মাইক্রো টপিক্স আছে আর কোয়েশন আর 5%, আর আসাম হিস্ট্রি থেকে কেন অনলি 2.3% কোয়েশন আর না 2% কোয়েশন আর আমরা আসাম হিস্ট্রি পড়তে শেষ। সো এই জায়গার মধ্যে আমরা বুঝতে লাগবো যে প্রত্যেকটা এক্সামের প্যাটার্নটা আলাদা। আজকে যদি হাই স্কুল হায়ার সেকেন্ডারি টেটের যদি টিসিআর এর কথা আমরা কই যে এখানে আসামের পিপল থাকি 35 কোয়েশন হয়, আর 35 কোয়েশন যদি 140 মার্কের মধ্যে আয় তো এখানে 25% কোয়েশন।
25% কোয়েশন আর হাই স্কুল আর হায়ার সেকেন্ডারি টেটো আসাম এন্ড ইটস পিপল তাকিয়া। আর আমরা যদি এটা কভার করি তো আসাম জিকে তাকিয়া অ্যারাউন্ড এইরকম আমার এখানে আছে দেওয়া সব কিছু, মানে সামান্য কোয়েশন আর এখানে যদি আমি 2 পয়েন্ট অ্যারাউন্ড সব কিছু মিলিয়া আসাম জিকে, আসাম হিস্ট্রি, আসাম সব কিছু মিলিয়া হাইয়েস্ট আসাম স্পোর্টস সব কিছু মিলিয়া ম্যাক্সিমাম কোয়েশন আর এখানে 8 থেকে 9%। তার মানে এখন হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থী টিসিআর এর পরীক্ষার্থী যেরকম আসাম এন্ড ইটস পিপলডে হ্যান্ডেল করবো, এডিআরির একজন পরীক্ষার্থী এইরকম আসাম হিস্ট্রিরে আসাম এন্ড ইটস পিপলডে হ্যান্ডেল করলে হইতো না। বাট আমরা সবে সমান তালে করিয়ার। সো এইটা একটা এক্সাম্পল দিলাম, বাকি প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে এইরকম ম্যাটারগুলা হ্যান্ডেল দেওয়া আছে, আমি এগুলো অ্যানালাইসিস করছি। ফার্স্ট এই যে 36 মাইক্রোটপিক্স আছে, এই 36 মাইক্রোটপিক্সের মধ্যে কয়টা মাইক্রোটপিক্স অলরেডি এডিআরি কানেক্টেড অলরেডি লাস্ট 2022 এবং লাস্ট 2024 মধ্যে এই মাইক্রোটপিক্সের কয়টা মাইক্রোটপিক্স অলরেডি পরীক্ষার মধ্যে আইছে এটা অলরেডি আমি মেনশন করিয়া দিছি। সাইটে দিয়ে লেখা আছে যে 22 এডিআরি পেপার 3 আইছে না পেপার 4 আইছে, মেনশন করিয়া দিছি কোন মাইক্রোটপিক। তার মানে তুমি বুঝতে লাগবো যে এই মাইক্রোটপিকটা অলরেডি 2020 এডিআরিতে আইছে, এই মাইক্রোটপিকটা 2024 পেপার 3 আইছে অলরেডি তুমি জানতে লাগবো। এটা আমার দেওয়া আছে এখানে। সঙ্গে আমি এটাও দিছি মেনশন করিয়া যে এই মাইক্রোটপিকের মনে কর ফর এক্সাম্পল আমি কেন ভিডিও লম্বাইবে এক্সপ্লেন করিয়ার না, মনে করি এখানে আমি মেনশন করা আছে যে 12টা মাইক্রোটপিক আমার অলরেডি এডিআরি টাচ করছে, আরো 12টা মাইক্রোটপিক এডিআরি আইছে না বাট ক্রস এক্সামে আইছে। দ্যাট মিনস মেবি কোনো সময় অন্য টেটের মধ্যে আইছে এই ইউনিটের এই পার্টিকুলার ইউনিটের এই পার্টিকুলার 3টা ফর এক্সাম্পল মাইক্রোটপিক যদিও এডিআরির মধ্যে আইছে না বাট এই সেম টপিকটা সেম ইউনিটের সেম রিলেটেড টপিকটা অলরেডি আদার্স এক্সাম ফর এক্সাম্পল টেট হোক, ফর এক্সাম্পল পুলিশ এসআই পুলিশ হোক বা ফর এক্সাম্পল কোনো এপিএসসির ক্ষেত্রেও এইগুলা কোয়েশন অলরেডি আইছে। এইরকম মেনশন করা আছে কিন্তু এগুলার মধ্যে আরো কিছু মাইক্রোটপিক মেনশন করা আছে কোনো পরীক্ষার মধ্যে আইছে না বাট এক্সপানশন হিসাবে আমি দিয়া দিছি মেবি আইতে পারে। সো এই তখন 3 রকমের ক্যাটাগরি ফাইলায়, যারা একটু ইমার্জেন্সি প্রিপারেশন নিত হে শুধুমাত্র এডিআরি মাইক্রোটপিক্সগুলো দেখলেও, যে একটু আরো মডারেট প্রিপারেশন নিত সে এডিআরি মাইক্রোটপিক্সগুলো দেখতে পারে, সঙ্গে এই যে ক্রস এক্সাম যেগুলো আছে আদার স্টেট এক্সাম এগুলার লগে মাইক্রোটপিক্স কি যেগুলো আইছে এগুলো দেখতে পারে। আর যে একদম 100% অ্যাডভান্স প্রিপারেশন নিত হে এডিআরি মাইক্রোটপিক্সও দেখুক, সঙ্গে সে ক্রস এক্সাম মাইক্রোটপিক্স যেগুলো আদার স্টেট এক্সামসের মাইক্রোটপিক্সগুলো দেখতে পারে, সঙ্গে হে এক্সপানশন যেগুলো এক্সট্রা আরও দেওয়া আছে এদের সবগুলো দেখে 100% প্রিপারেশন নিতে পারে। প্রত্যেকটার সঙ্গে এইভাবে দেওয়া আছে কোন মাইক্রোটপিক্স থেকে কত পার্সেন্টেজ কোয়েশন আইতে পারে, মানে এত বেশি ডিপ রিসার্চ, মানে একটা মানে সাবজেক্ট থেকে কত পার্সেন্ট আইব এটা মেনশন আছে, পার্ট থেকে কোন পার্ট থেকে কত পার্সেন্ট কোয়েশন হয়। ফর এক্সাম্পল আসাম হিস্ট্রি থেকে কত পার্সেন্ট আয়, আসাম জিওগ্রাফি থেকে কত পার্সেন্ট আয়, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কত পার্সেন্ট আয়, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কত পার্সেন্ট আয়, এগুলোর পার্সেন্টেজ মেনশন করা আছে যাতে পরীক্ষার্থীর টাইমটা যাতে কোনো অবস্থায় কিল না হয় এক্সট্রা। এমনকি এরপরে ইউনিটও মেনশন আছে, যে ইউনিটও ফর এক্সাম্পল ইউনিট দেওয়া আছে ইউনিটের উপরে লেখা আছে এখান থেকে এই ইউনিটও এডিআরি লাস্ট 2022 এবং লাস্ট 2024 কোন কোন মাইক্রোটপিক আইছে, আর যেটা আইছে না এমনকি যে ইউনিটও এডিআরিত কোয়েশন আইছে না এটাও মেনশন করা আছে এটা আইছে কি না আইছে না। সো এইভাবে একটা প্রেজেন্টেশন আমি রিসার্চটা করছি টোটাল এই এডিআরির একরকম পুরা অপারেশন করা হয়ে গেছে। এটা যেমন এডিআরি জিওগ্রাফি। সো জিওগ্রাফির মধ্যে আমরা দেখলাম যে এই দেখো জিওগ্রাফির মধ্যে কিরকম মার্ক আইছে, দেখো জিওগ্রাফির মধ্যে মার্ক আইছে 2022 এর পেপার 3 এ 10% কোয়েশন আইছে জিওগ্রাফি থেকে, 2024 এ 12% কোয়েশন আইছে জিওগ্রাফি থেকে, 2022 পেপার 4 এ 11% কোয়েশন আইছে জিওগ্রাফি থেকে, আর পেপার 4 এর 2024 থেকে 8.7% কোয়েশন আইছে জিওগ্রাফি থেকে, ওভারঅল 10.4% কোয়েশন আইছে জিওগ্রাফি থেকে, ওভারঅল 10.4% কোয়েশন আইছে জিওগ্রাফি থেকে। এর ফলে আরো মেনশন আছে এখানে দেখো ওয়ার্ল্ড এন্ড ফিজিক্যাল জিওগ্রাফি থেকে আইছে 44%, ওয়ার্ল্ড এন্ড ফিজিক্যাল জিওগ্রাফি থেকে আইছে টোটাল ওভারঅল 10.4%, ঠিক আছে, মানে 10.4% আইছে ওভারঅল। আর এর ভিতরে তাহলে যদি আবার ডিভাইড করা হয় 3 পার্টে, 10% 4 এর 44% আইছে ওয়ার্ল্ড এন্ড ফিজিক্যাল জিওগ্রাফি থেকে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আইছে 29%, আর আসাম জিওগ্রাফি অফ আসাম যেটা আসাম জিওগ্রাফি থেকে আইছে 27%। তার মানে যদি আপনি জিওগ্রাফি পড়ো
ফোকাস করতে রাখবো ওয়ার্ল্ড অ্যান্ড ফিজিক্যাল জিওগ্রাফি। এস পার দ্য আর্লিয়ার যদি আমরা পেপার অ্যানালাইসিস করি তো তোমার সবচেয়ে বেশি ফোকাস করতে লাগবো ওয়ার্ল্ড জিওগ্রাফি। হ্যাঁ, ওয়ার্ল্ড অ্যান্ড ফিজিক্যাল জিওগ্রাফির 44% কোয়েশন, টোটাল 10.4 এর। আর সেকেন্ড তোমার ফোকাস করতে লাগবো ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 29% কোয়েশন আইছে, আর আসাম জিওগ্রাফি থেকে 27% কোয়েশন আইছে। তার মানে আসাম, কিন্তু আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই আসাম জিওগ্রাফিতে, আর সবচেয়ে বেশি কম এডিআরির মধ্যে কোয়েশন আর আসাম জিওগ্রাফির থেকে। সো এই যে অ্যানালাইসিস আমি যে 7 মান্থস 25 ডেজ এমনি কইছি না। হ্যাঁ, অনেক রাত্রে দরজা খোলা দেখা হয়েছে, আজান দেওয়া হয়েছে, আমার দরজা খুলছে, আমি দেখছি ফর্সা হয়েছে। সো এইগুলো অ্যানালাইসিস করতে অনেক সময় লাগছে, তবে এই অ্যানালাইসিস করা এটা একটা রিসোর্স হয়ে গেছে। আমি আগেও মেনশন করছি যে এটা শুধুমাত্র পরীক্ষার্থীর ক্ষেত্রে নয়, এটা অনেক কোচিং সেন্টারের ক্ষেত্রে, কোচিং ইনস্টিটিউটের ক্ষেত্রে এটা অনেক বেশি একটা লাভদায়ক রিসার্চ। কারণ আমি অনেক যখন স্টাডি করছি তখন আমি অনেক যেগুলা গৌহাটি বেসড হোক, আদার্স বেসড হোক, যেগুলো অফলাইন কোচিং ইনস্টিটিউশনের কাছ থেকে আমি রিসার্চ না করার লাগিয়া, আমি নিজে একটু রিসার্চ না করার লাগিয়া আমি কালেক্ট করার ট্রাই করছি। যখন যারা প্রিভিয়াস পুরানা যারা অফলাইনের ক্যান্ডিডেট আসলো ভালো ভালো ইনস্টিটিউশন, তার কাছ থেকে যখন আমি খবর নিছি তখন আমি হতাশ হয়েছি, আমি এরকম কিছু পাইছি না পাই আমি নিজে করছি। সো এই কারণে কইছি এটা অনেক বড় লাভদায়ক একটা জিনিস হইব সবার কারণে, অল ওভার আসাম। সো এই যে একটা ম্যাটার আমি দেখাইলাম এখানে, তো এইরকম অ্যানালাইসিস করা আছে প্রত্যেকটা সিলেবাসে। এরপরে সিলেবাসটারে আমরা যদি পার্ট 1 জিওগ্রাফি অফ আসাম, এই জিওগ্রাফি অফ আসামের এই দেখো ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্টারস্টেট বর্ডার্স অফ আসাম, এটা মানে 2.1 এর মধ্যে আছে। ইউনিট 2.1 এর মধ্যে কি দেওয়া আছে? ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্টারস্টেট বর্ডার্স অফ আসাম। আর এই টপিক থেকে কত নম্বর কোয়েশন আইছে এই দেখো, পেপার 3 2022 কোয়েশন নাম্বার 11 আইছে, কোয়েশন নাম্বার 14 আইছে, আর পেপার 3 2024 কোয়েশন নাম্বার 7 আইছে। তার মানে একটা, দুইটা আর তিনটা কোয়েশন আইছে, দুইটা পেপারে তিনটা কোয়েশন আইছে এই ইউনিট তাকিয়া। মানে এই সাব, এটা ইউনিট না, এটা মাইক্রো টপিক। এই তো 2.1 মানে 2 একটা ইউনিট নাম্বার, আর 2.2 হইল একটা ইউনিট নাম্বার, আর 2.1 হইল তার মাইক্রো টপিক, সাব টপিক। তো ইউনিটের সাব টপিক হইল 2.1, এই 2.1 হইল ইন্টারন্যাশনাল ইন্টারস্টেট বর্ডার্স অফ আসাম। আর এখান থেকে তিনটা কোয়েশন আইছে, কোয়েশন নাম্বার 11, কোয়েশন নাম্বার 14 পেপার 3 এর, আর পেপার 3 এর 24 কোয়েশন নাম্বার মানে 7। একদম মেনশন, কিচ্ছু কষ্ট করার নাই, কোনো কিচ্ছু কষ্ট, খালি পড়িতে সিম্পল, খালি পড়াশোনা করতে, বাকি কোনো অ্যানালাইসিস নাই। মোটামুটি প্রায় আমার 7 মাস মানে 14 মাসর আমি 7 মাস অ্যানালাইসিস করছি, মানে তোমার 1 বছরের খাজা টাইয়া দিলেইছি। আর এই যে আসাম বর্ডার থেকে কোয়েশন আইছে, এই যে পেপার 4 এর 22 এর কোয়েশন নাম্বার 41, এটা আসাম বর্ডার থেকে আইছে, এটাও মানে এই মাইক্রো সাব টপিকের। সো এইরকম শুধুমাত্র এটা তো একটা সাবজেক্ট, জিওগ্রাফিরই আমি এখানে এভিডেন্স দিই। আর এইরকম এটা শুধু জিওগ্রাফি নয়, এইরকম প্রত্যেকটা সাবজেক্টের হিস্ট্রি, ইকোনমি এইরকম দেওয়া আছে। দেখো মাউন্টেন রেঞ্জ ইন নর্থ ইস্ট কবে আইছে না আইছে প্রত্যেকটা। তার মানে তোমার যদি ইচ্ছা হয় যে আমি শুধুমাত্র ও টপিকগুলো ফার্স্টে পড়তাম যেগুলো অলরেডি এডিআরির মধ্যে অলরেডি আই গেছে, তা তোমার কাজ হইল কি, তুমি এই 2.1 যাও, 2.2 যাও, 2.2 যাও, 2.3 যাও, 2.4 যাও, তুমি 1.2 3 এইগুলা শেষ করলে মানে তুমি বুঝলাই প্রিভিয়াস ইয়ার সব তোমার কোয়েশন অ্যানালাইসিস শেষ নয়, প্রিভিয়াস ইয়ার তোমার টপিক শেষ। এরপরে তুমি নেক্সট যাইতে পারবা। এরপরে বিস্তারিত দেওয়া আছে যেগুলা প্র্যাকটিক্যালি একদম। এরপরে সাইডে দেওয়া আছে এই যে ডিস্ট্রিক্টস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস, এডিআরই পিওআইকিউ কবে আইছে এখানে মেনশন করা আছে। এডিআরই পিওআইকিউর মধ্যে এটা এই যে পিওআইকিউ পেপার 3 22 কোয়েশন 13, কোয়েশন 15, কোয়েশন 16 এই জায়গা থেকে মধ্যে আইছে কোয়েশন। আমি কইলাম না যে এইরকম অ্যানালাইসিস, এইরকম রিসার্চ অল ওভার আসামে এখন কেউ হইছে না। আমি এটা একদম সজ্ঞানে উইথ চ্যালেঞ্জ আমি কইতে পারবো। সো এরকম অ্যানালাইসিস এখন কেউ করছে না। সো অফলাইনের কোচিং সেন্টার হোক, অনলাইনের কোচিং সেন্টার হোক, আমার উদ্দেশ্য এটা নয় যে আমি বড় হওয়াই কেন, আমার উদ্দেশ্য হওয়া যে 100% অ্যাকুরেটলি একটা প্রেজেন্টেশন, যাতে স্টুডেন্টের একটা স্পষ্টতা, একটা ক্লিয়ারিটি হওয়া দরকার সিলেবাস নিয়ে। যারা দেখছো যে তারা হইতে পারো যে স্যার এইরকম টোটাল কি অলরেডি কি সবটা ক্লাস, সবটা টপিক, সবটা সাবজেক্ট, সবটা ইউনিট মানে নোটস আছে কি প্লেন এক্সপ্লেন করা হইছে না হইছে না। সো যদি এটা হইয়া থাকো তো ফর এক্সাম্পল এই দেখো, এইটা একটা মেজর মানে একটা, এটা হলো ইউনিট 6 মানে জিওগ্রাফি সাবজেক্টের ইউনিট 6, মানে এত ইজি করিয়া দিছি যাতে টাইমটা কিল না হয়। মানে এই যে এখানে ইউনিট 6, এই ইউনিট 6.1 এর যে মেজর রিভার সিস্টেম, এটা তুমি কেমন পড়িতে, এটা তুমি কতটুকু পড়া উচিত তোমার, এখানে আমার 3 স্টার দেওয়া। তার মানে
যেটা বেশি ইম্পর্টেন্ট টপিক এখানে 5 স্টার দেওয়া আছে, যেটা এর চেয়ে কম এখানে প্রায়োরিটি 4 স্টার দেওয়া আছে, আর যে টপিকটা এর চেয়ে কম 3 স্টার দেওয়া আছে। হ্যাঁ, তার মানে এটা মোটামুটি তোমার লাগে ইম্পর্টেন্ট। তুমি এখানে স্টার দেখে বুঝে লইবা যে এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট। তো এই টপিকটা ইম্পর্টেন্ট, এরপরে এখানে টপিক ক্লাসিফিকেশন দেওয়া আছে তার, এরপরে ওরিয়েন্ট দেওয়া আছে, এরপরে তার টপিকটা পুরো কম্প্যারিজন করা আছে, এরপরে তার লেন্থ দেওয়া আছে, টোটাল প্রত্যেকটা এই টপিকের ডিটেলস দেওয়া আছে। এবং যদি ট্র্যাপ যেগুলা সবচেয়ে প্রবলেম হয় এক্সাম হলে যাওয়ার পরে যে কনফিউজ যেগুলো লাগে, এই প্রত্যেকটা সাব টপিকের কনফিউজ দূর করিয়া দেওয়া হয়েছে এই কোর্সের মধ্যে। এখানে ট্র্যাপ জোন আছে, এইটা কীরকম ভাবে হয় আর প্র্যাকটিক্যাল কীরকম হয়, বা এই যদি আমরা বাংলা এইরকম আছে। সো এই প্রধান নদী প্রণালী এইভাবে বেঙ্গলিতেই দেওয়া আছে, ইংলিশে দেওয়া আছে, সঙ্গে বেঙ্গলিতে দেওয়া আছে কোনো রকমের। তো এইরকম একটা সেটিংয়ের মাধ্যমে মানে এই কোর্সটারে পুরো প্রেজেন্টেড করা হয়েছে। এই কোর্সটা প্রেজেন্ট করতে এটা আমার সঙ্গে আমার নিজের একটা চ্যালেঞ্জ আসলো, যে আমিও কনফিউজড আসলাম এক সময় যে এত বড় একটা কাজ আমি নিজে করতে পারবো নি। সো এই কোর্সটা লঞ্চ করার আগে থেকে আমি অনেক বেশি এই টোটাল যখন থেকে আমার মাথার মধ্যে এইটা ঢুকছে যে আমি এইরকম একটা প্রেজেন্টেশন করতে লাগবো যাতে স্টুডেন্টরা একদম মানে জলের মতো ক্লিয়ার হয়ে যায় এই সব কিছু ম্যাটারগুলা, তখন আমার মাথার এইগুলো আমিও এটা অনেক বড় নিজের সঙ্গে নিজে একটা চ্যালেঞ্জ দিছি। এবং ফাইনালি সৃষ্টিকর্তার মানে মানে কারণে এটা আমার পক্ষে করা সম্ভব হয়েছে। আই এম গ্রেটফুল। তো এবং এটা কোনো পেন্ডিং না, অলরেডি সবটা ইউনিট, 112টা ইউনিট, 339টা সাবটপিক্স, 451টা মাইক্রোটপিক্স অলরেডি প্রোভাইডেড উইথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। এই বাইলিঙ্গুলি অলরেডি সব কিছু দেওয়া হয়ে গেছে, দেওয়াটা বাকি শুধুমাত্র এডিশনাল কিছু দিমু এক্সট্রা, যেমন ফর এক্সাম্পল এমসিকিউ গুলা দিমু, বাট অলরেডি এগুলো দেওয়া হয়ে গেছে। এই কোর্সটারে আমি আজকে লঞ্চ করছি। সো এডিআরই এই কোর্সটা হচ্ছে এডিআরই ব্লুপ্রিন্ট। সো এই এডিআরই ব্লুপ্রিন্ট এটা আপাতত 599। সো এই কোর্সের মধ্যে আমার লাইভ ক্লাসও স্টার্ট হইব। আপাতত তো অলরেডি সব কিছু প্রেজেন্টেড নোটস দেওয়া আছে, এখন এটা মোটামুটি লাইভ ক্লাস স্টার্ট হইব সিটেটের অ্যারাউন্ড সিটেটের এক্সামের আগে বা পরে। বাট যখনই আমি লাইভ ক্লাস স্টার্ট করবো তখন এইখানে 599টা অ্যামাউন্ট থাকতো না, এটা ডাবল হইব, এটা অটোমেটিক ডাবল হয়ে যাইব যখনই যেদিনে লাইভ ক্লাস স্টার্ট হইব। বাট লাইভ ক্লাসের আগে যারা কোর্সটা পারচেজ করবো লাইভ ক্লাসের আগে তারা মানে এই 599 দিয়েও তারা 1 ইয়ার সাবস্ক্রিপশন পাইব এবং লাইভ ক্লাসেরও ফেসিলিটি পাইব। বাট যেদিন লাইভ ক্লাস স্টার্ট হইব এদিন থেকে এটা ডাবল হইব, এদিন থেকে যারা পারচেজ করবা এদিন থেকে তারা 1199-এ পারচেজ করবা। সো এই কোর্সটার মধ্যে তো অলরেডি আরেকটা কথা এখানে মেনশন করা দরকার, যে আমি সব কিছু ক্লিয়ার কথা কই। এই ব্লুপ্রিন্টটা যখন আমি সাজাইছি তখন আমি ফিল করছি যে এডিআরির মধ্যে সব জিনিস শুধুমাত্র ক্লাসের দরকার নাই, এখানে অনেক কিছু আছে যেগুলা নোটস ইজ এনাফ আর ক্লাস ইজ টাইম ওয়েস্ট। আমি ক্লাস করা এর পরেও কইলাম যে অনেক কিছু এডিআরির মধ্যে আছে যেখানে নোটস ইজ এনাফ, আমরা যদি ক্লাস করি এটা উল্টা টাইম ওয়েস্ট। আর কিছু অবশ্যই 50% আছে যেখানে ক্লাস ইজ নেসারি দরকারি, বাট এরপরেও আমরা ট্রাই করবো 10টা সাবজেক্টের প্রত্যেকটা টপিক সাবটপিকরে লাইভ ক্লাসের মাধ্যমে ও রেকর্ডেড ক্লাসের মাধ্যমে প্রেজেন্ট করা এই কোর্সের মাধ্যমে, যেহেতু এখন নোটিফিকেশন দিছে না এবং আমরা আশা করা যায় অনেকটা টাইম এগুলা কভার করার লাগিয়া। বাট যারা মন করদায় চিন্তা করদায় এডিআরই নোটিফিকেশন হওয়ার পরে পারচেজ করবা, আমার হাম্বল রিকোয়েস্ট থাকবো কেউ নোটিফিকেশন হওয়ার পরে আমার কোর্সটা পারচেজ করবা করিও না। বিকজ সিম্পল কথা যে আমার এটা খুব খারাপ লাগে, একজনে আমার কোর্স নিল আর তারপরে হে সাকসেস হইতে পারলো না, এটা আমার কারণে খুবই মানে একটা কষ্টজনক ব্যাপার। কারণ নোটিফিকেশন আসার পরে এটা একটা অত বড় একটা সাইন্টিফিক একটা ব্লুপ্রিন্ট, এটাতে একটা সময়ের দরকার, মিনিমাম একটা 6 মান্থস তোমার হাতে থাকা দরকার। আর তুমি যদি 6 মান্থ তো তোমার হাতে নাই, নোটিফিকেশন আসার পর থেকে লইয়া 2 থেকে 3 মাস সময় থাকে, তখন তুমি কোনো কিছু খাবো করতে পারতাই না, তখন হতাশা মধ্যে আই যাইব, ডিপ্রেশন আই যাইব, অনেকটা কনফিউজড হইবে। যার কারণে নোটিফিকেশন আসার পরে 2-3 মাস আমার এটা দরকার নাই পারচেজ করার খেয়েও। বাট এখন যারা সিরিয়াস, যারা হায়ার সেকেন্ডারি ফার্স্ট করছো, যারা পুরো সিরিয়াস, তারা এই এডিআরই 3 গ্রেড 3 এই কোর্সটা পারচেজ করতে পারো। আর এখনো পর্যন্ত এমন কোনো কোর্স আমি লঞ্চ করছি না যেটার থেকে কেউ বেনিফিটেড হইছে না। এবং আমি 90% শিওর আশাবাদী যে এই বছর যারা আমার এই প্ল্যানিং এন্ড এই ব্লুপ্রিন্ট মতে এডিআরই প্রিপারেশনটা নেব, আশা করা যায় তারা আশাহত হইতো না, তারা আশা করা যায় ব্যর্থ হইতো না, যত কিন্তু পড়তে লাগবো সিস্টেমেটিক্যালি, বাকি যা সাপোর্ট দেওয়া লাগে আমরা দিয়া যাইমু। আর এটা অলরেডি তো আমি কাজ করিয়েও সারছি, অলরেডি
এটাও যে 100% সিলেবাস কমপ্লিট করিয়া আমি কোর্স লঞ্চ করিয়ার 100% সিলেবাস কমপ্লিট করিয়া প্রত্যেকটা জিনিসটা প্রপারলি প্রেজেন্ট করিয়ার পরে দিয়ার শুধুমাত্র লাইভ ক্লাস স্টার্ট করমু। এখনও যারা 50% অনেক কিছু এখানে আছে, আমি লম্বা করিয়ার না, যেগুলা দেখলে বুঝতে পারবা, যেগুলা শুধুমাত্র নিজে পড়লে উইব, নোটস লাইভ ক্লাসের দরকার নাই। আর বাকি যখন লাইভ যেগুলো দরকার অবশ্যই আমরা লাইভ ক্লাসের মাধ্যমে সমাধান করিয়া দিব। সো এই যে খুশখবর যেটা নিয়ে আইছি, এটা আমার লাগে আজকে এনার্জির ব্যাপার। কেউ একজনের পারচেজ যদি এটা না করে তা আমার কোনো সমস্যা নাই, আমার সেলফ স্যাটিসফ্যাকশন হয়ে গেছে যে আমি এটা করতে পারছি। এত মেসেজ আমার এডিয়ারি নিয়ে, স্যার এডিয়ারি নিয়ে, কিন্তু যতক্ষণ মতো আমার রিসার্চ কমপ্লিট হয়েছে না ততক্ষণ মতো আমি একটাও রিপ্লাই দিছি না যে আমি এডিয়ারি নিয়ে কিচ্ছু করবো কি না করবো। এখনো পর্যন্ত আমি খেরোরে রিপ্লাই দিছি না, কারণ আমার এই কনফিডেন্স যে নাই যে আমি উইদাউট প্রিপারেশন, উইদাউট স্ট্র্যাটেজি, উইদাউট রিসার্চ আমি এটা করতাম। কারণ এটাই কেন লেখাও আছে আমার ট্যাগলাইন, বিল্ড অন রিসার্চ অ্যান্ড ডিজাইনড ফর রিজাল্টস। মানে এটা রিসার্চের মাধ্যমেই বিল্ড করা হয়েছে অ্যান্ড ডিজাইন করা হয়েছে আপনারা রেজাল্ট করতে পারতা করিয়া। আশা করা যায় এই কোর্স ফলো করলে আর এই সিস্টেমে পড়াশোনা করলে ব্রাকবেলিত আশা করা যায় এই বছর এডিআরই 3 এক্সাম দেওয়ার পরে হাই হুতাশ করতে লাগতো না এবং গুল্লি রেজাল্ট বাইরে যাইব। তো যারা যারা পারচেজ করতে হয় তারা আমার অ্যাপ যেটা জানাও আছে যে আমার অ্যাপ আসাম এক্সাম গাইড। সো আসাম এক্সাম গাইড প্লে স্টোরে গিয়ে আসাম এক্সাম গাইড ব্ল্যাক কালারের লোগো আছে, এটা ডাউনলোড করবা। আর ডাউনলোড করিয়া এটার মধ্যে মোবাইল নাম্বারটা পুট করবা। এখানে হোয়াটসঅ্যাপে লগ ইন করবা না, মোবাইল নাম্বারটা পুট করবা, ওটিপি অটোমেটিক আইব। ওটিপি আওয়ার পরে এই অটোমেটিক সিস্টেম আইব, কোর্সের মধ্যে ক্লিক করবা। কোর্সও ক্লিক করার সঙ্গে সঙ্গে পেমেন্ট সিস্টেম আইব, অটোমেটিক ফোনপে, গুগল পে, যেটাই হোক, যে সিস্টেমে হোক, ইউপিআই আইডি, আদার্স ইউপিআই আইডি যে কোনোভাবে দিয়াও এটা পারচেস করলেও টোটাল কোর্সটা তোমার কাছে অ্যাভেলেবল হয়ে যাইব এবং তুমি আরামসে ঘরে বসিয়া শান্তি মতো পড়াশোনা করো। বাকি থাকলো স্যার অফলাইন ক্লাস করাইবানি। সো মাই সাজেশন অফলাইন ক্লাসের ব্যাপারে, আমি সাধারণত অফলাইন ক্লাসটা কম করাই, বাট এখন তবুও যেহেতু অনেকে রিকোয়েস্ট করে, সো এস পার মাই ডিস্ট্রিক্টে হাইলাকান্দি সবে জানা আছে, তো লালার মধ্যে আমার ডিজিটাল যেটা ক্লাসরুম আছে, এই ডিজিটাল ক্লাসরুমে মাত্র অ্যারাউন্ড 40-45 মানে পুরা কমফোর্টেবল, ম্যাক্সিমাম 50 উপরে কমফোর্টেবল নাই। সো আমি একটা নাম্বার দিলাম, এই নাম্বার যারা যারা অফলাইন ক্লাসে লালা টাউনে, অফলাইন ক্লাসে লালা কলেজ রোডে জয়েন করতে চাইবা, তারা আপাতত এই নাম্বারে যোগাযোগ করলেও 6001 সো হি ইজ আনসারুল্লাহ। তো তার সঙ্গে যোগাযোগ করলেও, যোগাযোগ করিয়া নামটা কনফার্মেশন কীরকম করতে লাগে সব হ্যাঁ কইব, যে নামটা কনফার্মেশন করিলেও যখন আমার 50 কমপ্লিট হইব তখনই আমি উইথ একটা ডেডিকেটেড টিম নিয়ে আমি অফলাইন ক্লাসটা করাইমু ডিজিটাল ক্লাসরুমে, যেখানে ডিজিটাল বোর্ড উপলব্ধ থাকবো। সো 6001912995 অফলাইন ক্লাসের লাগিয়া বাকি সব কিছু ডিটেলস কেন তার কাছে পাইবে। বা অনেক দিনে সবর কোয়েশন আনসার দিলাম। আই এম সরি যে যারা যারা আমার কোয়েশন করছো যে স্যার এডিআরই আপনি লঞ্চ কতরানি বা এডিআরই ক্লাস করাইবানি, তারা আমি সঠিক সময়ে রিপ্লাই দিতে পারছি না, কারণ আমি কোনো জিনিস রিসার্চ ছাড়া করতে বলা পাই না। আর যতক্ষণ পর্যন্ত আমি একটা জিনিস করিয়া আমি নিজে স্যাটিসফাইড হই না, ততক্ষণ মতো আমি জিনিসটা অন্যের কাছে উপস্থাপন করি না। তো আজকে এই এডিআরই কোর্সটা প্রেজেন্ট আমি নিজে করতে পারছি, তার কারণে আমি উপস্থাপন করছি। অনেকের কথা যে স্যার বুকস পাবলিশ করবাইনি, দেখো অ্যারাউন্ড এই যে সব কিছু কভার করিয়ে বুকসের একটা ছোটো মোটো কথা হই, বুকস একটা ম্যাক্সিমাম আমার অনেক পাবলিশার্স এখনও কন্ট্যাক্ট করেন যে আমি আমার লেখা দিতাম, কোনো টাকা পয়সা লাগে না আমার বুকস পাবলিশ করতে, পাবলিশার হলে পাবলিশ করেন, বাট এরপরে আমি করি না কেন, এটার মধ্যে একটা গিল্টি ফিল হয়। ফর এক্সাম্পল পাবলিশার হলে 500-600 পেজের উপরে আমার বই ছাপাই তারা, এখন পাবলিশার হোক তারা 500-600 বই তারা টার্গেট দিয়া দেয়, অতটা পেজ হইতে লাগবো। আমি কোনোভাবেও এডিআরই সিলেবাসটারে 500-600 পেজের ভিতরে কভার করতে পারতাম না। এখন যদি আমি ব্যবসার লাগিয়া করি তে করতে পারি, আমার কাছে এনাফ নোটস আছে, আমি উইথিন 1 উইকের ভিতরে আমি বই পাবলিশ করতে পারবো, 1 সপ্তাহ সময় লাগতো না। বাট আমার কাছে সব কিছু রেডি আছে, বাট এগুলা যখন মার্কেটও হাইপ ক্রিয়েট হইব, আচ্ছা আমার একটা নামে বই বিক্রি হইব, বাট এই বই থেকে পড়িয়া একজনে উপকৃত হইতো না, কারণ এখন আগের মতো দিন রয়েছে না, 2019, 18, 15 মতো দিন রয়েছে না। এখন কম্পিটিটিভ এক্সাম 500 পেজের একটা বই ফুরিয়া কোনো অবস্থায় কিচ্ছু করা সম্ভব নয়, কারণ এখানেও আপনারা পেজ গণবা, এই যে 200 মানে কয়টা ইউনিট কেন যে আমরা দেখছি যে কেন 112টা ইউনিট, এক একটা ইউনিটের মধ্যে কয়েকটা অনেক সময় মানে মিনিমাম ওয়ান ল্যাঙ্গুয়েজের কথা হইলে 20টা পেজও থাকে,
তো এখানে কতটা পেজ হইব, অ্যারাউন্ড 2000-এর উপরে পেজেস আছে। তো এই 2000 পেজ দিয়ে তো কোনো বুকস বানানি যাইছো না। তো এই কারণে 2000 পেজ কয়টা ভলিউমে বানাইতে লাগবো। সো এইগুলা ভলিউমে বানাইলে এইগুলা তারা পাবলিশার সকলে বা নিজের এই অত রিস্ক কেউ লইতো না। আর একটা এডিআরি লেগে 3টা-4টা বই একসঙ্গে কেউ কিনতো না। এটা মার্কেটের ব্যাপার আছে, মার্কেট অ্যানালাইসিস করে বই বানানি হয়, যার কারণে বেস্ট অপশন হইল কি কোর্স। আর যেটা আমি দিই আর অনলি 599 অফার প্রাইস যেটা এখন। আর বাকি তো আমরা এই লাইভ ক্লাস হইলে এটা এক্সটেন্ড হয়ে যাইব। তো যে কোনো মোমেন্টেও লাইভ ক্লাস স্টার্ট হইতে পারে। সো এর কারণে যে বা যারা আপাতত করো, আর পরে লাইভ ক্লাস স্টার্ট হওয়ার পরে বাসা মানে আমার মানে রিকোয়েস্টটা অনেকে রিকোয়েস্ট করে, বাট আমি দিয়া দিলাম। এর কারণে আসলে এটা 599-এর কোর্স নাই, এত কষ্ট এত পরিশ্রম, আর এটা শুধুমাত্র এটা পেশনেট হওয়ার কারণে আমি এটা করতে পারছি। আজকের ভিডিও এখানেই। আর আরও নেক্সট অন্য কোয়েশনগুলা নেক্সট দিন নিয়ে আইম অন্য ভিডিওর মধ্যে। ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকুন। আর মন দিয়ে পড়াশোনা করুন, সময়ে 1 মিনিট নষ্ট করবেন না। কাল নাও যা করার আজ থেকে।